যে ছেলেদের কথা আপনি বলছেন, এই যে সাদিক কায়েম, তিনি যে কথাগুলো বলেছেন আসলে তো তার যে চরিত্র আমরা দেখেছি, তার যে রূপ আমরা দেখেছি, তিনি তো একেবারে বর্ণচোরা, ভণ্ড, কপট, প্রতারক, 420 স্টাইলের একজন লোক ভাই। সে আমার ক্যাম্পাসের অনেক বেশ জুনিয়র, সে আমার ক্যাম্পাসের জুনিয়র, তাকে সম্মান রেখেই বলতে চাই। সে যেভাবে চোরের মতো মানে নিজের বর্ণ লুকিয়ে ছাত্রলীগের মধ্যে বিভিন্ন আমাদের মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছিল, যদিও সে কখনো কোনো পদে আসেনি, একেবারে পিছনের সারিতে থাকতো, কিন্তু এই ধরনের স্যাবোটেজ মূলক কার্যক্রম কিন্তু এই যে ছাত্রলীগের নামে যত অপপ্রচার করা হয়েছে, ছাত্রলীগের নামে যত প্রপাগান্ডা করা হয়েছে, ছাত্রলীগের নামে যত বদনাম এঁটে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই সবকিছুর সাথে কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে এই ছাত্র শিবিরে এই গুপ্তরা যুক্ত ছিলেন। তারা ছাত্রলীগের লুঙ্গির তলে এসে ছাত্রলীগকে কিভাবে বিতর্কিত করা যায়, ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য, মান, মর্যাদা, শিক্ষা, শান্তি, প্রগতির যে ম্যান্ডেট, ধারণা, শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে ক্লোজ ফ্রেন্ডশিপ, এটিকে কিভাবে ব্রিজ করা যায়, ব্রেকআপ করা যায়, এই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে। যদিও এটি আমাদের ব্যর্থতা, আমাদের ভুল ছিল যে আমরা এইসব চোর, এক কথা চোরই বলবো, ভণ্ড 420-দেরকে আমরা চিহ্নিত করতে পারিনি। ছাত্রলীগের প্রসঙ্গ যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে, ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে ছাত্র শিবির জয়লাভ করছিল, তখনও একেবারে বিএনপির মানে শীর্ষস্থানীয় নেতারা সহ ছাত্রদল বারবার সন্দেহ করছিল যে আপনারা আছেন এর পেছনে, ছাত্র শিবিরকে আপনারা জিতিয়ে দিয়েছেন। এখন যখন আবার ছাত্রদল ছাত্র শিবিরে খুব সংঘাত, তখন আপনারা কলকাঠি নাড়ছেন, এমন একটা শঙ্কা ছাত্রদল সভাপতি রাকিব যেমন প্রকাশ করেছেন, তেমনি সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে ছাত্র শিবিরের নানা নেতৃবৃন্দ বিভিন্ন ক্যাম্পাসে এটা প্রকাশ করছেন, এই আশঙ্কা। আপনারা এতটা শক্তিশালী অবস্থায় কি এখনো ক্যাম্পাসগুলোতে আছেন? আপনারা সত্যি কলকাঠি নাড়ছেন? এই অশান্তি আপনাদের কারণে ঘটছে? আজকে বিএনপি সরকার ক্ষমতায়, তারেক রহমান তিনি তথাকথিত প্রধানমন্ত্রী হিসেবে আছেন, যেভাবেই হোক, যেভাবেই নির্বাচনটা হয়েছে না কেন সেটি আসলে সারা বিশ্বই জানে, তারপরও তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে আছেন। তো এই অবস্থায় ছাত্রদল আর শিবির মানে একে অপরের মামা ভাগনার যাদের সম্পর্ক, সেখানে তারা একজন আরেকজনকে মারছে, আর সেই মারের দায়ভার দিচ্ছে ছাত্রলীগ মারতেছে। তো আসলে তো এটা এক প্রকার জোকারের প্রলাপ বলা যায়। আজকে যেই ভাইয়ের কথা আপনি উল্লেখ করলেন, আমি উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার সিনিয়র, বেশ সিনিয়র, অন্তত 5-6 বছর তো সিনিয়র হবেন, রাকিব ভাই, ছাত্র দলের সভাপতি, যাকে বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায় লোকজন যাত্রাবাড়ি কমান্ডার নামে ডেকে থাকেন। তো আমি আসলে সেই কমান্ডার হিসেবে বলতে চাই না, আমি রাকিব ভাইকে আমার বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই যে রাকিব ভাই, আপনি বাংলাদেশে একটি ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন, তো আপনার উচিত আপনার বক্তব্য, আপনার কথাবার্তার সময় বুঝে শুনে কথা বলা। রাকিব ভাই, স্পষ্টত শাহবাগে থানার মধ্যে কতটা জঘন্য একটি কাজ, যদিও যাদেরকে মারা হয়েছে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রচুর পরিমাণ নষ্ট করেছে। ওই ফেসবুকের ভাষায় দাতাল মোসাদ্দেক আর জুবায়েরকে বিভিন্ন নামে ডাকা হয়, যাই হোক আমি সেই বডি শেমিং নামে যাচ্ছি না। তো এদেরকে মারার বিষয়ে আসলে ছাত্ররা খুশি হয়েছে, যদিও আমি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে এই ধরনের মারামারি কাটাকাটিকে কখনোই সমর্থন করি না। আমি আইনি প্রক্রিয়ায় বিশ্বাস করি, বাংলাদেশ ছাত্রলীগ আইনি প্রক্রিয়া বিশ্বাস করে। তো তারা যে কথাগুলো বলছেন যে ছাত্রদল আর শিবির বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি করছে, এটি আসলে পুরনো গল্প। আমরা যদি 2001 থেকে 6-এর বিএনপি জামাত জোট শাসনামলের বিভিন্ন পত্র পত্রিকা নিউজের লিঙ্ক ঘেটে দেখি, তাহলে দেখতে পাই এটি ছিল তৎকালীন সময় নিত্য নৈমিত্তিক ঘটনা। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল আর শিবিরের মারামারি, নিউজের ক্যাপশনটি থাকতো আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল শিবিরের মারামারি। হ্যাঁ, আপনারা এই আধিপত্য বিস্তারের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা শোষণ তোষণের রাজনীতিতে বিশ্বাস করেন, এবং এই শোষণ তোষণ নিয়ে যখন নিজেদের মধ্যে মুখ কালাকালি হয়, যখন নিজেদের মধ্যে চাঁদার ভাগ নিয়ে দ্বন্দ্ব হয়, তখনই আপনারা মারামারিতে জড়ান। আর এখন খুব সুন্দরভাবে আপনারা একটা অজুহাত পেয়েছেন, তাহলে মনে হয় ছাত্রলীগ ঢুকে মারছে। ওরে বাবা, ছাত্রলীগের আর খেয়ে দেয়ে কাজ নাই, ছাত্রলীগের লক্ষ লক্ষ ছেলেদেরকে আজও আপনারা তথাকথিত মামলার ভয় দেখিয়ে, মবের ভয় দেখিয়ে ক্লাস করতে দিচ্ছেন না, পরীক্ষা দিতে দিচ্ছেন না। ছাত্রলীগের একটি ছেলে ক্লাস করতে গেলে, পরীক্ষা দিতে গেলে তাকে মেরে রক্তাক্ত করে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। মাসের পর মাস অন্ধকারের প্রকোষ্ঠে ছাত্রলীগের ছেলেরা জেল খাটছে, দুর্বিষহ জীবনযাপন করছে। কারাগারের মধ্যেও ছাত্রলীগের ছেলেদেরকে আপনাদের পোশাক বাহিনী দিয়ে নির্যাতন করছেন। আর আপনারা বলতে চাইছেন আমাদের হাজার হাজার ছেলেমেয়ের সার্টিফিকেট বাতিল করে যে ক্যাম্পাসের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল শিবিরের যে মারামারি হচ্ছে, সেই মারামারি আসলে ছাত্রলীগ করছে। এই ধরনের পাগলের প্রলাপ, এগুলো বাংলার মানুষ কেউ বিশ্বাস করে না। স্টুডেন্টরা সবাই বুঝে গেছে যে তারা ভুল করেছে, দে আর ফিলিং চিটেড, তারা নিজেদেরকে প্রতারিত অনুভব করছেন। তারা বুঝতে পারছেন জুলাই আগস্টের ওই জঙ্গি উত্থানের সময় তাদেরকে ব্যবহার করে একটি সাজানো গোছানো সুন্দর সুশৃঙ্খল আইনের শাসনের দেশকে কিভাবে একটি মবের রাজ্যে পরিণত করা হয়েছে, কিভাবে একটি ধ্বংসপ্রাপ্ত দেশে রূপান্তর করা হয়েছে, কিভাবে একটি অন্তঃসারশূন্য দেশে পরিণত করার লক্ষ্যে তাদেরকে সামনে ঢাল হিসাবে রেখে দেওয়া হয়েছিল, এটি তারা বুঝতে পারছে এবং তারা কিন্তু এসব নিয়ে কথা বলছে।
আপনারা যা করে এসেছেন, ছাত্রলীগ যা করে এসেছেন, তার সূত্রেই তো ছাত্র শিবিরের নেতারা, যেমন ধরেন ডাকসু ভিপি সাদিক কায়েম, তিনি তিনি সহ ছাত্র শিবির নেতৃবৃন্দ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বলছে যে তারা আর ওই ছাত্রলীগের ফর্মুলায় আধিপত্যের রাজনীতি করতে দেবেন না, শিক্ষাঙ্গনকে তারা রাজনীতি মুক্ত রাখবেন, হল কমিটি হবে না ছাত্রদল ছাত্রলীগের। যে কারণে ছাত্রদল কিন্তু ঢুকতে পারে নাই এখন পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাম্পাসে, আপনি আরো ভালো জানবেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, কারণ শিবির বলছে সাধারণ ছাত্ররা রাজনীতি মুক্ত রাখতে চায় ক্যাম্পাসকে, এবং সেটা ছাত্রলীগের অত্যাচারের স্মৃতির কারণেই। আর ছাত্র দলের এই যে আপনি সভাপতি রাকিবের কথা বলছিলেন, উনি বেশ সিনিয়র বলছিলেন, উনাকে নিয়ে এ বিষয়ে বক্তব্যের জবাবেই কিন্তু উনি আবার বলছেন যে উনারা তো এতদিন ক্যাম্পাসে আসতেই পারেন নাই, কাজে উনাদের অনেক ছাত্রদল নেতারা আবার নতুন করে তাদের সেশন শুরু করতে হয়েছে, আপনাদের কারণে তারা এতদিন আসতে পারে নাই। না না, এটা নিতান্তই একটি ঢালাও মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত এবং অনভিপ্রেত অভিযোগ। এই ধরনের কোনো ঘটনা কখনোই ঘটেনি। ছাত্র দলের কেউ ক্লাস করতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি, এমনটি কখনোই হয়নি। হ্যাঁ, তারা হলে ছিলেন না বা হলে থাকতে পারেনি। এখন রাকিব ভাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 21 বছর 22 বছর আগে ভর্তি হয়ে তিনি এখনো হলে থাকতে চান, এটির দায়ভার আসলে ছাত্রলীগ গ্রহণ করবে না। এটি প্রশাসন নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় হলগুলোতে কারা থাকবে আর কারা থাকবে না। এখন প্রশাসন যদি 15 বছর 16 বছর আগে কেউ ভর্তি হলে তাকে তার হলের সিট কেটে দেয় কিংবা তাকে হলে থাকতে বাধা দেয়, সেই দায়ভার তো ছাত্রলীগ নেবে না। বরং ছাত্রলীগ মনে করে এই ধরনের এত বছর ধরে যারা ছাত্র নাম ধারণ করে ছাত্র সংগঠনগুলোকে কুক্ষিগত করে রাখার অপচেষ্টা করে, তাদেরকে আসলে হলে থাকতে দেওয়াটার কোনো যৌক্তিকতা নেই। তো রাকিব ভাই যে কথাটি বলেছেন সেই কথাটিকে আমি খুব সম্মানের সাথে প্রত্যাখ্যান করছি এবং আমি ওনাকে অনুরোধ করবো যে এই ধরনের মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত অনভিপ্রেত হেয় প্রতিপন্নকর বক্তব্য দেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। এবং ছাত্র শিবিরের যে কথাগুলো আপনি বলেছেন, আসলে দেখুন, কথা বলতে গেলে মানুষকে আঘাত করে কথা বলাটা খুবই খারাপ, এটিকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কখনোই বিশ্বাস করি না। কিন্তু অপ্রিয় হলেও কিছু সত্য কথা তো বলতেই হবে, কারণ সেই সময় তো এখন চলছে। ছাত্র শিবিরের যে ছেলেদের কথা আপনি বলছেন, এই যে সাদিক কায়েম, তিনি যে কথাগুলো বলেছেন, আসলে তো তার যে চরিত্র আমরা দেখেছি, তার যে রূপ আমরা দেখেছি, তিনি তো একেবারে বর্ণচোরা, ভণ্ড, কপট, প্রতারক, 420 স্টাইলের একজন লোক ভাই। সে আমার ক্যাম্পাসের অনেক বেশ জুনিয়র, সে আমার ক্যাম্পাস জুনিয়র, তাকে সম্মান রেখেই বলতে চাই, সে যেভাবে চোরের মতো মানে নিজের বর্ণ লুকিয়ে ছাত্রলীগের মধ্যে বিভিন্ন আমাদের মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছিল, যদিও সে কখনো কোনো পদে আসেনি, একেবারে পিছনের সারিতে থাকতো, কিন্তু এই ধরনের স্যাবোটেজ মূলক কার্যক্রম কিন্তু এই যে ছাত্রলীগের নামে যত অপপ্রচার করা হয়েছে, ছাত্রলীগের নামে যত প্রপাগান্ডা করা হয়েছে, ছাত্রলীগের নামে যত বদনাম এঁটে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই সবকিছুর সাথে কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে এই ছাত্র শিবিরে এই গুপ্তরা যুক্ত ছিলেন। তারা ছাত্রলীগের লুঙ্গির তলে এসে ছাত্রলীগকে কিভাবে বিতর্কিত করা যায়, ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য, মান, মর্যাদা, শিক্ষা, শান্তি, প্রগতির যে ম্যান্ডেট, ধারণা, শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে ক্লোজ ফ্রেন্ডশিপ, এটিকে কিভাবে ব্রিজ করা যায়, ব্রেকআপ করা যায়, এই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে। যদিও এটি আমাদের ব্যর্থতা, আমাদের ভুল ছিল যে আমরা এইসব চোর, এক কথা চোরই বলবো, ভণ্ড 420-দেরকে আমরা চিহ্নিত করতে পারিনি। সামনের দিনে অবশ্যই এই স্ক্যানিং প্রসিডিউরটি, এই ছাকন পদ্ধতিটি আমাদেরকে আরো যুগোপযোগী এবং কার্যকর করতে হবে, যেন আমরা এই ধরনের চোর, বাটপাট, চিটার, প্রতারক, ভণ্ডরের থেকে আমাদের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংগ্রাম এবং সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে রক্ষা করতে পারি। সুতরাং সাদিক কায়েমের মতো একজন চোর, ভণ্ড, প্রতারক যে বক্তব্য দিয়েছে, এটিকে আমি প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই যে ছাত্রলীগ কখনোই কোনো ক্যাম্পাসে আধিপত্যবাদের রাজনীতি বিশ্বাস করেনি। ছাত্রলীগ হচ্ছে এদেশের শিক্ষার্থীদের সবচেয়ে প্রিয়তম ছাত্র সংগঠন, সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট অর্গানাইজেশন। ছাত্রলীগের এমন কোনো প্রয়োজন কখনোই পড়েনি যে ছাত্রলীগ এদেশের শিক্ষার্থীদেরকে অত্যাচার করে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে। আমরা ক্যাম্পাস নিয়ন্ত্রণের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ক্যাম্পাস রক্ষার রাজনীতিতে বিশ্বাস করি। এটির প্রমাণ কিন্তু আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাই। ছাত্র শিবির তো বিপুল ভোটে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ জয়লাভ করেছে এবং তাদের খুবই জোরালো শক্তিশালী সংগঠন দেখা যাচ্ছে, এমনই শক্তিশালী সংগঠন যেই সংগঠনের কারণে এখন ক্ষমতায় থাকা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তো ঢুকতে পারছে না ক্যাম্পাসগুলোতে, এখন পর্যন্ত ঢুকে উঠতে পারছে না। তো ছাত্রদল এখন গুপ্ত বলে ছাত্র শিবিরকে বিভিন্ন ক্যাম্পাসে খেপিয়ে তুলছে এবং মানে ছাত্রদল কি পারবে এই গুপ্ত রাজনীতির যে অভিযোগ সেটা থেকে ক্যাম্পাসগুলোকে মুক্ত করতে? আর ছাত্র শিবির যদি সাধারণ ছাত্রদের প্রিয় সংগঠন না হয় তাহলে তারা ভোটই পাচ্ছে কি করে? আর এই প্রবল পরাক্রমশালী ছাত্রলীগকে তাড়ালো কি করে ক্যাম্পাস থেকে জুলাইয়ে? আর এখন কিভাবে তারা ছাত্রদলকে ঠেকিয়ে রাখছে? দেখুন, এই যে তথাকথিত ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, এটা এক প্রকার তুতু ম্যায় নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে প্রিয় ছাত্র সংগঠন, সবচেয়ে বেশি শিক্ষার্থী যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত,
তাদের অংশগ্রহণমূলক যে ছাত্র সংগঠন, সেই বাংলাদেশ ছাত্রলীগকে নির্বাচনের বাইরে রেখে আপনি নির্বাচন আয়োজন করেছেন, আর সেই নির্বাচনে কে জয়ী হয়েছে বা কে বিজয়ী হয়েছে সেটি আসলে কখনোই শিক্ষার্থীদের প্রিয় ছাত্র সংগঠন কোনটি এটি নির্ধারণের মানদণ্ড হতে পারে না, এটি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই যে আসুন খেলা হবে ওপেন, ওপেন ফিল্ডে খেলি, ওপেন নির্বাচন দেন, ছাত্রলীগ অংশগ্রহণ করুক, ছাত্রদল করুক, শিবির করুক, এক্স করুক, ওয়াই করুক, জেড করুক, সকল বাম ঘরানার ছাত্র সংগঠনগুলো করুক, প্রগতিশীল সকল ছাত্র সংগঠন নির্বাচন করুক। আমরা চাই এটা, আমরা একসাথে নির্বাচনে অংশগ্রহণ করে তারপর আমরা প্রমাণ করতে চাই। আরে দেখি না ভাই, আসেন ওপেন খেলি, ওপেন খেলার সুযোগ করেন, ফিল্ডটা ওপেন করে খেলি, দেখি কারা জেতে। ছাত্রলীগ যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতো তাহলে ফলাফল কি হয় এটি কিন্তু 27 বছর পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমরা দেখেছিলাম। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, একটি দুটি পদ বাদে সকল পদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এবং শতভাগ ফেয়ার, ফ্রি এন্ড ট্রান্সপারেন্ট ভোটিং পদ্ধতি ছিল। সুতরাং আমরা বলতে চাই যে স্পষ্টত স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো নেতৃত্ব নির্বাচিত হতো তাহলে সারা দেশে ছাত্রলীগের জয় জয়কার আপনি দেখতে পাবেন। ফাঁকা মাঠে শিবির গোল দিয়েছে, এটিকে আসলে তাদের প্রিয়তম ছাত্র সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার কোনো মানদণ্ড হতে পারে না। নির্বাচনের সময় তো সেই ডাকসু নির্বাচনের সময় তো আপনাদের দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কাজেই এখন ছাত্ররা, সাধারণ ছাত্রদের দাবির কথা তো শোনা যাচ্ছে না। সাধারণ ছাত্ররা যদি রাজনীতি চাইতো তাহলে তো তাহলে তো এখন ছাত্র দল ঢুকতে পারতো ক্যাম্পাসগুলোতে। সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরকে টিকিয়ে না রাখলে ছাত্র শিবির এত বছর পর প্রকাশ্য রাজনীতিতে এসে ক্যাম্পাসগুলোতে টিকে আছে কি করে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনারা কি ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দ্বন্দ্বের সুযোগে ঢুকবার কথা ভাবছেন কিনা? সে কারণেই বিভিন্ন তো নতুন কমিটিও দিচ্ছে ছাত্রলীগ, মানে ছাত্রলীগে চাঞ্চল্যের কারণ কি হঠাৎ? জি দেখুন, আপনি খুব সুন্দর একটি সময়োপযোগী বিষয় তুলে এনেছেন আপু, আপনাকে অনেক ধন্যবাদ। ছাত্র শিবির নির্বাচিত হয়েছে যে বিষয়টি বারবার আসছে, এটির বিষয়ে আমি তো ব্যাখ্যা করলাম। যদি অংশগ্রহণমূলক নির্বাচন হতো, ছাত্রলীগ অংশগ্রহণ করতো, তাহলে সেই নির্বাচনে ছাত্রদল বা ছাত্র শিবিরের কোনো পাত্তা থাকতো না। আর ছাত্রদল কেন ক্যাম্পাসগুলোতে তাদের অবস্থান ধরে রাখতে পারছে না বা ছাত্রদল কেন ক্যাম্পাসগুলোতে তাদের প্রপার রাজনৈতিক চর্চাটা করতে পারছে না, এটির অন্যতম গ্যাপ যেখানে বা কারণ যেখানে সেটি হচ্ছে বয়সের পার্থক্য। ছাত্রদলের নেতৃত্বের যে প্রক্রিয়া, এটি আসলে আমি বলবো খুব সম্মানের সহিত তাদের উদ্দেশ্যে বলছি, ছাত্র রাজনীতি করা প্রত্যেকটি মানুষকে, প্রগতিশীল ছাত্র রাজনীতি বা মুক্তিযুদ্ধের সপক্ষে ছাত্র রাজনীতি করা প্রত্যেক মানুষকে আমি সম্মান করে কথা বলতে বিশ্বাস করি এবং এটি বলা উচিত। ছাত্রদলের যে ভাইরা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করছেন, আমি তাদেরকে খুব সম্মান জানিয়ে বলতে চাই যে বয়সের একটি বিষয় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। আদুবাই হয়ে 35-40 বছর বয়সে গিয়ে ছাত্র দলের রাজনীতি যারা আপনারা করছেন, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের দলের অন্যান্য সংগঠনের দিকে চলে যান এবং জুনিয়রদের, ইয়াংদের, যারা বর্তমান সময় ছাত্র নামের সাথে যার মিল পাওয়া যায়, এদেরকে ছাত্র দলের রাজনীতিতে দেন, দেখবেন নিমিশেই আপনারা কিছুটা হলেও, আমি বলছি না আপনাদের যে আদর্শ, আপনাদের যে রাজনৈতিক ধারা, আপনাদের যে রাজনৈতিক স্টাইল, আপনাদের যে মাসেলম্যান পলিটিক্সের কাঠামো, সেটি কোনোভাবেই বর্তমান আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে প্রাসঙ্গিক নয়। যদি আপনাদেরকে অবস্থান করতে হয় এখানেও পরিবর্তন করতে হবে, বাট আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত নিয়মিত ইয়াং ছেলেদের হাতে ছাত্র রাজনীতির দায়ভার তুলে দেওয়া, দায়িত্ব তুলে দেওয়া, তাহলে আপনারা খুব সহজে কিছুটা সুযোগ করে নিতে পারেন। আর পরের যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ছাত্রদল আর শিবিরের এই মারামারির সুযোগ আমরা নেব কিনা। আমাদের আসলে ক্যাম্পাস ভিত্তিক এই মারামারির পরিবেশ কখনোই পছন্দ না, আমরা এগুলোতে বিশ্বাস করি না। ছাত্রদল আর শিবির ক্যাম্পাসগুলোকে যেই পরিবেশে নিয়ে যাচ্ছে, এটি আসলে সেই এরশাদ যুগ, আমরা যেগুলো পেপার পত্রিকায় পড়ছি আমরা দেখিনি, কিংবা 2001 থেকে 6 জামাত জোট শাসনামলের যে চিত্র, বুয়েটের সনি হত্যার মতো দুঃখজনক ঘটনা যেখানে ঘটেছে, যে দুই পক্ষ গোলাগুলি করছে, মাঝখান দিয়ে বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী সনি তিনি মারা গিয়েছেন। তো এই ধরনের পরিবেশ কিন্তু ক্যাম্পাসগুলোতে তারা আবার নিয়ে আসছেন, এটি আমরা চাই না। আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেই ছাত্রলীগের হাতে কাগজ কলম তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিতের শপথ করিয়েছিলেন, প্রতিজ্ঞা আবদ্ধ করেছেন, সেই ধারাই ছাত্রলীগ পথ চলছে এবং আমরা ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু শিক্ষার একাডেমিক এনভায়রনমেন্ট নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং সেটিতে আমরা বিশ্বাস করি। আর ছাত্রলীগের নতুন করে ক্যাম্পাসে ঢোকার কিছু নেই, ছাত্রলীগ আছে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে। একেবারে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাই নেম বলছি, আমি প্রত্যেক হলে অন্তত আমার সাথেই 50 থেকে 100 ছেলের নিয়মিত করায়, প্রত্যেক হলে, এটি সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেক হলে, হ্যাঁ, তাদের সাথে নিয়মিত কথায় তারা ওয়েল কানেক্টেড। আমাদের সাংগঠনিক যোগাযোগটি সম্পূর্ণ পর্যায়ে রয়েছে, আমাদের প্রত্যেক হলে হলে রয়েছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে। শুধুমাত্র এখন মবের সন্ত্রাস, মবের রাজত্ব মেরে ফেলার ভয় আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শামীম মোল্লা আমার ভাই, তাকে তার নিজ ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি মাসুদ ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবে সে ছাত্র রাজনীতি করেছে এবং ছাত্র রাজনীতি করার সময় তার পা কেটে, দেখেন কতটা মানে দুঃখজনক প্যাথেটিক একটা ঘটনা, তার পা কেটে ফেলা হয়েছিল। দেখেন পঙ্গু মানুষ ছিল ভাই, সেই মানুষটা কবে বিয়ে শাদী করছে, তার একটা বাচ্চা হয়েছে, ছোট্ট মাসুম একটা বাচ্চা, বাচ্চার জন্য দুধ কিনতে গেছে,
ক্যাম্পাসের আশেপাশে কোথাও, সেইখানে তাকে পেয়ে তাকে একজন পঙ্গু, মানে পা নাই, লোকটার পা কেটে ফেলছে ওরা 12 বছর আগে, সেই মানুষটাকে এই 10, 11, 12 বছর পর তারা পিটিয়ে মেরে ফেলছে। তো এই নানান রকম মৃত্যু ভয়ের কারণে, একেবারে সোজা কথা বলছি, মৃত্যু ভয়ের কারণে ছাত্রলীগ ছেলেরা কিছুটা চুপ করে আছে এবং তারা প্রস্তুত হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে এই দমন পীড়ন নির্যাতন চালানো অপশক্তিকে, ফ্যাসিস্ট শক্তিকে, জঙ্গিবাদী শক্তিকে, মাসেলম্যানদেরকে ক্যাম্পাস থেকে চিরতরে উৎখাত করে আমরা শান্তির সুবাতাসের, শিক্ষা শান্তি প্রগতির যেই মশাল আমরা ধারণ করি সেটিকে আমরা এস্টাবলিশ করব। আর বিভিন্ন জায়গায় কমিটি গঠন বিষয়ে যেই প্রসঙ্গটি এসেছে, এটি হচ্ছে আমাদের নিয়মিত একটি সাংগঠনিক প্রক্রিয়া। আপনারা জানেন, আমরা জানি, জুলাই আগস্টে যে দুঃসহ ঘটনা বাঙালি জাতির জীবনে ঘটেছে, এটি নজিরবিহীন। এই ঘটনার পরে কিভাবে এখন পর্যন্ত, এখনো যে বন্ধ হয়েছে এমন না, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। হ্যাঁ, আমরা অনেকে ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় আসছে, তারা বাই এনি হাউ, বাই এনি ওয়ে তারা ক্ষমতায় আসছে, একটা নির্বাচন হয়েছে, মানে মুখে বললেও তো একটা গণতান্ত্রিক সরকার এস্টাবলিশড হয়েছে। তো এখন হয়তোবা কিছুটা গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, মানুষের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অর্গানাইজেশন, ফ্রিডম অফ মুভমেন্ট কিছুটা নিশ্চিত হবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাট সেখানে সেই আশায় কিন্তু বুড়ে বালি, কোনো প্রকার বাক স্বাধীনতা নেই। বিএনপি সরকার তো গ্রেফতার করছে, কিন্তু আবার ঢাকা চট্টগ্রামে নিয়মিতভাবে ছাত্রলীগের মিছিল হচ্ছে, আবার দেখছি যে লাল টুপি পরে মিছিল হচ্ছে কোথাও, তারপরে মুখে মাস্কও নাই, হ্যাঁ, বেশ প্রকাশ্যে মুখ টুক খুলে মিছিল করছে, ব্যানার ধরছে, যেই নেতারা মিছিল আয়োজন করছেন তাদের নাম ব্যানারে লেখা আছে। মানে এই মানে ছাত্রলীগের হঠাৎ চাঙ্গা হয়ে ওঠার কারণ কি? নভেম্বর থেকে তো মোটামুটি আবার এই ধরনের মিছিল দেখা যাচ্ছিল না। আমরা কৌশলগত কারণে অনেক সময় সাংগঠনিক কার্যক্রমে আমরা হয়তো মাঠের কার্যক্রম থেকে কিছুটা দূরে আসি, আমরা আমাদের ফোর্সকে ইউনাইটেড করে, আমরা আমাদের মাঠের যে শক্তি সেটিকে সংগঠিত করে অনেক সময় মাঠে প্রয়োগ করার প্রক্রিয়া গ্রহণ করি। তো এটি নানান একটি সংগঠনের নানান রকম স্ট্র্যাটেজি থাকে। আমরা তো এক প্রকার যুদ্ধাবস্থায় রয়েছে, আমাদের সাথে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে এটি তো আসলে একটি যুদ্ধে বিধ্বস্ত রাষ্ট্রে নির্যাতনের যে চিত্র, সেই ঘটনাটি ঘটেছে। আমাদের কয়েক লক্ষ শিক্ষার্থীকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, 15,000-এর উপরে স্টুডেন্টকে নানান ভাবে মিথ্যা অভিযোগে অজুহাতে শাস্তি দেওয়া হয়েছে, সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন শিক্ষার্থী ছিলাম, আমাকে কবে সেই অনার্স মাস্টার্স করছি, আমাকে পর্যন্ত তথাকথিত সাসপেনশন দেওয়া হয়েছে, সার্টিফিকেট কেড়ে নেওয়ার মতো অবস্থা। তো এটি তো সারা দেশে আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থীর সাথে। তো আমাদের ঘর বাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, ছাত্রলীগ করার অপরাধে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, মাকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্রলীগ করার অপরাধে একটি ছেলের মা চাচিকে তাকে ঘরে না পেয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই নজির রয়েছে না? আমার পঞ্চগড়ের ছেলেটি অমিত, ওকে বাসায় না পেয়ে ওর মাকে নামাজ পড়ছিলেন, যায় নামাজে বসে, আন্টি শুধু বলেছিলেন বাবা ও তো ঘরে নেই, তোর ছেলে ঘরে নেই বলে ওনাকে কোপ দিয়ে যায় নামাজে, আই রিপিট, মহিলা নামাজরত অবস্থায় ছিল, ওকে যায় নামাজের বিছানায় কুপিয়ে হত্যা করা হয়েছে। অপরাধ কি? তার ছেলে বাসায় নেই, তার ছেলেকে কুপিয়ে হত্যা করতে পারলো না, তাই মাকে হত্যা করা হয়েছে। এই দুর্বিষহ ঘটনাগুলোর পরও আমাদের ছেলেরা ঐক্যবদ্ধ রয়েছে, সংগঠিত রয়েছে, তারা প্রস্তুতি নিয়েছে, প্রস্তুত হচ্ছে, আমাদের প্রস্তুতি আরো হচ্ছে। আমরা এই দেশকে শৃঙ্খল মুক্ত করব, জিনজির মুক্ত করব, আমরা এই দেশকে বিদেশি তাবেদারি অপশক্তির যেই ছায়া গ্রাস করেছে তাদের হাত থেকে মুক্ত করে শেখ হাসিনা নামক বাংলার উন্নয়নের যে সূর্য, সেই সূর্যের উদয় ঘটিয়ে পুনরায় আমাদের বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা উন্নত আধুনিক স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যেই পথে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের অগ্রযাত্রা 15 বছর সময় ধরে চলছিল, সেই পথে ফিরিয়ে তবেই বাংলাদেশ ছাত্রলীগের ছেলেরা ঘরে ফিরবে। তার আগ পর্যন্ত তাদের কোনো ঘর নেই, আশ্রয় নেই, বাড়ি নেই, তারা যাযাবরের যেই জীবনযাপন করছে, তারা মজলুমের যেই জীবনযাপন করছে, তারা অত্যাচারীদের যেই জীবনযাপন করছে, তারা নির্যাতিত হওয়ার যে করুণ কাহিনী, বাংলার 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চিতে তাদের রক্ত দিয়ে, তাদের ঘাম দিয়ে, তাদের শ্রম দিয়ে লিখছে, সেটি এক সময় স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস হিসেবে সারা বিশ্বের বুকে প্রচারিত হবে এবং এই ইতিহাস মুছে যাবার নয়। ইনান, শেষ প্রশ্ন। বারবার আপনি বলছেন যে এটা তাদের মধ্যে ঝগড়া, তুতু ম্যামে নির্বাচন, তুতু ম্যামে মানে সহিংসতা, দ্বন্দ্ব, এই ছাত্রদল ছাত্র শিবির দ্বন্দ্ব কি আপনি মনে করছেন সহজেই মিটে যাবে, নাকি এটা আরো তীব্র আকার ধারণ করবে ক্যাম্পাসগুলোতে? আর আপনি লক্ষ্য করেছেন কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো বলে বসেছেন যে জামায়াতের রাজনীতি নাকি নির্মূল করতে হবে। মানে এবার কি আপনারা না থাকার সুযোগে বিএনপি ছাত্র শিবির জামায়াতকে নির্মূল করে ছাড়বে? দেখুন, এটি হিন্দি সিনেমার কথা উদাহরণ দিয়ে আমি বলতে চাই। খুব সম্ভবত অক্ষয় আর সাইফ আলী খানের একটি মুভি, সেই মুভির খুব বিখ্যাত একটি গান হচ্ছে মে খিলাড়ি তু আনারি। তো সেই বিএনপি এবং জামাত যদি একে অপরকে খিলাড়ি আর আনারি মনে করে, আর যদি তারা বলে যে মে খিলাড়ি তু আনারি, এই ধরনের মানে নাটক সাজিয়ে তারা যদি এই নাটকের মঞ্চায়ন বাংলার মাটিতে ঘটাতে চায়, এটি কিন্তু পাবলিক গ্রহণ করবে না। বাংলার জনগণ জানে বিএনপি এবং জামাত হচ্ছে একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা যে নাটক করে, তারা যে সিনেমা করে, তারা যে পুরো দস্তুর অভিনেতা, এটি কিন্তু আমরা জানি। মির্জা ফখরুল সাহেবের বিভিন্ন নাটক,
অভিনয়, সিনেমা আমরা অতীতে দেখে আসছি, এখনো দেখছি। তো আমরা বলবো ফখরুল সাহেব, আসলেই যদি আপনি মনে করেন যে জামাতের রাজনীতি চিরতরে মুছে দেওয়া উচিত, তাহলে আপনাকে এদেশের সকল প্রগতিশীল আন্দোলনের নেতৃত্ব দেওয়া, এদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকৃত অর্থে ধারণ করা, এদেশে ধর্মান্ধ মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি আওয়াজ তোলা যেই রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ম্যান্ডেট ধারণকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একসাথে পথ চলে, তাহলে এই যাত্রা নিশ্চিত করতে হবে। আর আমরা স্পষ্টতই বলতে চাই, বিএনপি কি বললো না বললো, বিএনপি কি করলো না করলো, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। আওয়ামী লীগ কারো ঘাড়ে হাত রেখে রাজনীতি করবে, এই এত দুর্দশা আওয়ামী লীগের কখনোই ছিল না, হয়নি। আওয়ামী লীগ নিজের শক্তিতে বলিয়ান হয়েছিল, আওয়ামী লীগ নিজের শক্তিতে বলিয়ান হয়ে আছে, আওয়ামী লীগ নিজের শক্তিতে ভর করেই বাংলাদেশের রাজনীতিকে এই কলুষতা মুক্ত করবে, বাংলাদেশের রাজনীতিকে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর যেই ছায়া গ্রাস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, সেই ছায়ার বলয় থেকে মুক্ত করবে এবং এদেশকে মুক্ত চিন্তার প্রগতিশীল রাজনীতির ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যেই স্বপ্ন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, আমাদের স্বপ্নের সেই সোনার বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই, বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার হাত ধরেই প্রতিষ্ঠিত হবে, স্থাপিত হবে। সেই জন্যই হয়তোবা এত এত এতবার হত্যা চেষ্টার পরেও ওই মহান করুণাময় শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন এবং শেখ হাসিনা যেহেতু তার লড়াইটা এখনো অব্যাহত রেখেছেন, জারি রেখেছেন, চালিয়ে যাচ্ছেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য করে নেতাকর্মী শেখ হাসিনা সেই লড়াইয়ে সামিল হয়ে শেখ হাসিনা সেই জয়যাত্রা অবশ্যই নিশ্চিত করব। সেটির প্রতিচ্ছবি আপনারা মাত্র দেখতে শুরু করেছেন। ট্রেইলারের পরে সিনেমা এখনো বাকি আছে। বাংলাদেশ ছাত্রলীগ এখনো ট্রেইলারও না, টিজার দেখাচ্ছে। ট্রেইলারে